সিনেমায় এইরকম স্নোফল, বরফে ঢাকা পাহাড় দেখতে আমাদের অনেকেরই খুব ভাল লাগে। মনে হয় এক ছুটে চলে যাই ওই বরফের দেশে। কিন্তু ভাবতে যতই ভালো লাগুক না কেন, অতিরিক্ত বরফ এবং ঠান্ডার কারণে এই অঞ্চলের মানুষজনকে বিভিন্ন অসুবিধার সম্মুখীন হতে হয়। যেমন শীতপ্রধান দেশে ঠান্ডার সময় ঘরবাড়ি, গাছপালা, রাস্তাঘাট সব কিছু বরফে ঢেকে যায়। আর এই জমা বরফ গলাতে এর উপর সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড ইত্যাদি সল্ট ছড়ানো হয়। আবার এই সব অঞ্চলে গাড়ির ইঞ্জিনের রেডিয়েটরে কুলেন্ট হিসেবে জল ব্যবহার করা যায় না, কারণ শীতপ্রধান দেশের তাপমাত্রা জলের হিমাঙ্ক 0 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে নেমে যাওয়ায় রেডিয়েটরের মধ্যে থাকা জল জমে বরফ হয়ে যায়। ফলে আয়তনে বেড়ে যায় এবং রেডিয়েটরটি ফেটে যেতে পারে। তাই জলের এই জমে যাওয়া আটকাতে জলের মধ্যে ইথিলিন গ্লাইকলের মতো অ্যান্টিফ্রিজ সলিউশন মিশিয়ে কুলেন্ট হিসেবে ইউজ করা হয়। এর ফলে দ্রবণের হিমাঙ্ক জলের হিমাঙ্কের অনেক নিচে নেমে যায়। এখন তোমরা নিশ্চয়ই ভাবছো এরকম কেন হয়। চলো এবার সেটা জেনে নিই। উষ্ণতা কমালে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপও কমে যায়, এটা তো তোমরা অলরেডি জানো। সেক্ষেত্রে তরলের বাষ্পচাপ ভার্সেস উষ্ণতার গ্রাফটা হয় এরকম। এবার কঠিন দ্রাবকের বাষ্পচাপ ভার্সেস উষ্ণতার গ্রাফটা ড্র করা হলে এই দুই লেখচিত্র যে পয়েন্টে কাট করে সেই পয়েন্টে বিশুদ্ধ দ্রাবকের কঠিন ও তরল অবস্থার বাষ্পচাপ সমান হয়ে যায়। এই পয়েন্টের সংশ্লিষ্ট তাপমাত্রাই হলো ওই দ্রাবকের হিমাঙ্ক TF0। পদার্থের হিমাঙ্কে তার তরল ও কঠিন অবস্থা পরস্পরের সঙ্গে সাম্যাবস্থায় থাকে। আবার নির্দিষ্ট উষ্ণতায় বিশুদ্ধ দ্রাবকে কঠিন, অনুদ্বায়ী, তড়িৎ অবিশ্লেষ্য, অসংযোজিত দ্রাব পদার্থ যোগ করলে উৎপন্ন দ্রবণের বাষ্পচাপ বিশুদ্ধ দ্রাবকের তুলনায় কমে যায়। এটা তোমরা আগেই জেনেছো। সেক্ষেত্রে দ্রবণের বাষ্পচাপ ভার্সেস উষ্ণতার লেখচিত্রটি বিশুদ্ধ দ্রাবকের নিচে থাকে। বিশুদ্ধ দ্রাবকের হিমাঙ্ক অর্থাৎ TF0 উষ্ণতায় দ্রবণের বাষ্পচাপ ভার্সেস উষ্ণতার গ্রাফটি কিন্তু কঠিন দ্রাবকের গ্রাফকে কাট করে না। সেক্ষেত্রে উষ্ণতা আরও কিছুটা কমালে দ্রবণের বাষ্পচাপ কঠিন দ্রাবকের বাষ্পচাপের সঙ্গে সমান হয়। এই পয়েন্টটির সংশ্লিষ্ট তাপমাত্রাই হলো দ্রবণের হিমাঙ্ক TF। সুতরাং বোঝাই যাচ্ছে যে দ্রবণের হিমাঙ্ক বিশুদ্ধ দ্রাবকের তুলনায় কম হয়। আর বিশুদ্ধ দ্রাবকের হিমাঙ্ক ও দ্রবণের হিমাঙ্কের পার্থক্যই হয় দ্রবণের হিমাঙ্ক অবনমনের মান ডেল্টা TF। তাহলে দ্রবণের হিমাঙ্কের অবনমনের বিষয়টা আমরা বুঝলাম। এবার এই সংক্রান্ত রাউল্টের সূত্র সম্পর্কে আলোচনা করা যাক। রাউল্টের প্রথম সূত্র অনুযায়ী কোনো কঠিন, অনুদ্বায়ী, অসংযোজিত, তড়িৎ অবিশ্লেষ্য দ্রাবের দ্রবণের হিমাঙ্কের অবনমন দ্রবণটির মোলাল গাঢ়ত্বের সমানুপাতিক হয়। এবার এই সূত্রের গাণিতিক রূপটি আমরা দেখে নিই। ধরা যাক একটি বিশুদ্ধ দ্রাবকের হিমাঙ্ক TF0। ওই দ্রাবকে একটি কঠিন, অনুদ্বায়ী, অসংযোজিত ও তড়িৎ অবিশ্লেষ্য দ্রাব দ্রবীভূত করলে দেখা গেল উৎপন্ন দ্রবণের মোলাল গাঢ়ত্ব হয় M এবং এক্ষেত্রে দ্রবণের হিমাঙ্ক হয় TF। সুতরাং দ্রবণের হিমাঙ্ক অবনমন ডেল্টা TF ইজ ইকুয়াল টু
TF0 মাইনাস TF। রাউল্টের প্রথম সূত্র অনুযায়ী ডেল্টা TF ইজ প্রপোর্শনাল টু M, বা ডেল্টা TF ইজ ইকুয়াল টু KF ইন্টু M, যেখানে KF একটি ধ্রুবক, যাকে মোলাল হিমাঙ্ক অবনমন ধ্রুবক বা হিমাঙ্ক ধ্রুবক বা আণবিক হিমাঙ্ক ধ্রুবক বা ক্রায়োস্কোপিক ধ্রুবক বলে। এখন M ইজ ইকুয়াল টু 1 হলে ডেল্টা TF ইজ ইকুয়াল টু KF। সুতরাং একক মোলাল গাঢ়ত্ব বিশিষ্ট দ্রবণের হিমাঙ্কের অবনমনই হল KF। এবার KF এর সংজ্ঞা এবং একক তোমরা স্ক্রিনে দেখে নাও। এখন যদি ধরো তোমাদের জিজ্ঞেস করা হয় জলের KF 1.86 কেলভিন কেজি মোল ইনভার্স, এর অর্থ কি? তাহলে KF এর সংজ্ঞা অনুসারে এর উত্তর তোমরা সহজেই বলতে পারবে নিশ্চয়ই। আবার তাপগতিবিদ্যার সাহায্যে দেখানো যায় KF ইজ ইকুয়াল টু RTF স্কোয়ার ডিভাইডেড বাই 1000 ইন্টু LF। এই সমীকরণটিতে দ্রাবের সঙ্গে রিলেটেড কোনো টার্মই নেই, সুতরাং KF এর মান দ্রাবের প্রকৃতির উপর নির্ভর করে না, দ্রাবকের প্রকৃতির উপর নির্ভর করে। কতকগুলি পরিচিত দ্রাবকের KF এর মান তোমরা দেখে নাও। এবার দ্রবণের হিমাঙ্কের অবনমন সংক্রান্ত রাউল্টের দ্বিতীয় সূত্রটি সম্পর্কে জেনে নেওয়া যাক। চলো একটা এক্সপেরিমেন্টের সাহায্যে বিষয়টা ভালো করে বুঝে নিই। ধরা যাক দুটি পাত্রে একই ওজনের জল নিয়ে একটিতে কিছুটা গ্লুকোজ ও অন্যটিতে সমমোল পরিমাণ ইউরিয়া দ্রবীভূত করে দুটি লৌহ দ্রবণ প্রস্তুত করা হলো। এবার দ্রবণ দুটিকে ঠান্ডা করলে দেখা যাবে দুটি দ্রবণেরই হিমাঙ্ক সেম এবং তার মান 0 ডিগ্রি সেন্টিগ্রেডের থেকে কম, অর্থাৎ দুটি ক্ষেত্রেই হিমাঙ্কের অবনমন সমান। সুতরাং এর থেকে বোঝা যায় যে লঘু দ্রবণের হিমাঙ্কের অবনমন দ্রাবের প্রকৃতির উপর নির্ভর করে না, বরং দ্রবণে দ্রবীভূত দ্রাবের কণা সংখ্যার উপর নির্ভর করে। সুতরাং লঘু দ্রবণের হিমাঙ্কের অবনমন একটি সংখ্যাগত ধর্ম। দ্রবণের হিমাঙ্ক অবনমন সংক্রান্ত রাউল্ট সূত্র শুধুমাত্র অনুদ্বায়ী, অসংযোজিত, তড়িৎ অবিশ্লেষ্য কঠিন দ্রাবের দ্রবণের ক্ষেত্রেই প্রযোজ্য এবং এই সূত্র শুধুমাত্র লঘু দ্রবণের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। এবার দ্রবণের হিমাঙ্ক অবনমন সংক্রান্ত এই রাউল্ট সূত্র থেকে কিভাবে কোনো দ্রাবের আণবিক ভর ক্যালকুলেট করতে হয় চলো সেটা দেখে নিই। ধরা যাক W1 গ্রাম বিশুদ্ধ দ্রাবকে W2 গ্রাম একটি অনুদ্বায়ী, অসংযোজিত, তড়িৎ অবিশ্লেষ্য কঠিন দ্রাব পদার্থ দ্রবীভূত করা হলো। বিশুদ্ধ দ্রাবকের আণবিক ভর M1 ও দ্রাবের আণবিক ভর M2, অর্থাৎ এক্ষেত্রে W1 গ্রাম দ্রাবকে দ্রবীভূত দ্রাবের মোল সংখ্যা W2/M2। তাহলে 1000 গ্রাম দ্রাবকে দ্রবীভূত দ্রাবের মোল সংখ্যা হবে W2 × 1000 ডিভাইডেড বাই W1 × M2। সুতরাং দ্রবণটির মোলাল গাঢ়ত্বও হবে W2 × 1000 ডিভাইডেড বাই W1 × M2। এখন দ্রবণের হিমাঙ্ক অবনমন যদি ডেল্টা TF হয়, তাহলে রাউল্ট সূত্র অনুযায়ী ডেল্টা TF ইজ ইকুয়াল টু KF × M, বা ডেল্টা TF ইজ ইকুয়াল টু KF × W2 × 1000 ডিভাইডেড বাই W1 × M2।
এই ইকুয়েশন থেকে দ্রাবের আণবিক ভর m2 এর মান পাওয়া যায় kF ইন্টু W2 ইন্টু 1000 ডিভাইডেড বাই W1 ইন্টু ডেল্টা TF। আচ্ছা, আজকের ক্লাসের ডিসকাশনের পর তোমাদের মনে নিশ্চয়ই একটা প্রশ্ন আসছে যে দ্রবণের হিমাঙ্ক অবনমন সংক্রান্ত সূত্রে দ্রবণের মোলারিটির পরিবর্তে কেন মোলালিটি এককটি ব্যবহার করা হয়। আসলে উষ্ণতার পরিবর্তনে দ্রাবকের ওজন ও দ্রাবের মোল সংখ্যা কোনোটি পরিবর্তিত হয় না, তাই দ্রবণের মোলালিটি উষ্ণতা নিরপেক্ষ রাশি। অন্যদিকে দ্রাবের ওজন উষ্ণতার সঙ্গে পরিবর্তিত না হলেও উষ্ণতার পরিবর্তনে দ্রবণের আয়তন পরিবর্তিত হয়, অর্থাৎ মোলারিটি উষ্ণতার উপর নির্ভরশীল। তাই দ্রবণের হিমাঙ্ক অবনমন সংক্রান্ত সূত্রে মোলারিটির পরিবর্তে উষ্ণতা নিরপেক্ষ মোলালিটি এককটি ব্যবহার করা হয়। এবার দ্রবণের হিমাঙ্ক অবনমন টপিক রিলেটেড একটা নিউমেরিক্যাল প্রবলেম আমরা সলভ করব। দেখো, প্রশ্নে বলা রয়েছে দ্রাবকের মোলাল অবনমন ধ্রুবকের মান 4.9 কেলভিন কেজি মোল ইনভার্স, দ্রাবকের ভর 226 গ্রাম, দ্রাবের ভর 3.26 গ্রাম এবং দ্রবণের হিমাঙ্ক অবনমন 0.11 কেলভিন। দ্রাবের আণবিক ভর নির্ণয়ের সূত্রে এই গিভেন ভ্যালুগুলো পুট করলে দ্রাবের আণবিক ভরের মান আসে 642.56। এইভাবে প্রাপ্ত দ্রাবের আণবিক ভরকে সেলেনিয়ামের পারমাণবিক ভর দিয়ে ভাগ করলেই এর পারমাণবিকতার মান জানা যায়। সুতরাং সেলেনিয়াম পলিমারের সংকেত হলো Ac8। তাহলে আজকের ক্লাসে আমরা দ্রবণের হিমাঙ্ক অবনমন সংক্রান্ত রাউল্ট সূত্র এবং সেই রিলেটেড নানা টপিকে আলোচনা করলাম। এবার সেই কনসেপ্টস অ্যাপ্লাই করে স্ক্রিনে আসা এই নিউমেরিক্যাল প্রবলেমটা সলভ করার চেষ্টা করো তো।